আলোচনা করতে আমি খুব ফিল করি, মানে খুব ইজি ফিল করি। তো বিষয়টা হচ্ছে আমি তো ঠিক একাডেমিক ভাবে সেইভাবে পড়াই না কাউকে, আমি এমন ভাবে বিষয়টা নিয়ে আলোচনা করি মনে হয় যেন মানে কারোর সঙ্গে বিষয়টা শেয়ার করছে, আর আমার এই ব্যাপারটা ভালো লাগে বা এইভাবে বলতে ভালো লাগে। এখন বিষয়টা হচ্ছে আমার দেখুন অনেক কিছু এরকম হয় যে আমি আমার মানে দৃষ্টিভঙ্গি থেকে বলছি যে এমন কিছু বিষয় কালকে সকাল কালকে সকাল ৯টার সময় এখান থেকে মাল ডেলিভারি দিয়ে আসতে যেতে হবে নবার। হ্যাঁ, কেননা ওই মালটা চলে যাবে ইয়েতে হায়দ্রাবাদ। তুই সকালবেলা এসে মালটা ডেলিভারি করে দিয়ে আসবে, দুজন লোক আসবে ওখানে, ভুল যেন না হয়, তাহলে ওরা বেরিয়ে যাবে, অনেক টাকার মাল আছে। হ্যাঁ, হ্যাঁ, বিষয়টা যেটা বলছিলাম যে এই সার্ভাইকাল স্পন্ডিলাইটিস এই বিষয়টা হচ্ছে এরকম যে আমি দেখেছি যে এটা মূলত মানে কি কারণে বেশি দেখা যায়, আগে কারণে আমরা যাই। মূলত আমি যেগুলো দেখেছি যে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস এর আগে এত ছিল না, বিগত 10 বছর ধরে এটার খুব বেশি, এই ধরনের সমস্যার প্রাদুর্ভাব খুব বেশি দেখা যাচ্ছে বিগত 10 বছর ধরে বেশি। তার আগে আমি ব্যাঙ্গালোরে রামাই হাসপাতালে চাকরি করতাম। তো যে হাসপাতালে চাকরি করতাম খুব বড় হাসপাতাল, মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, মানে প্রায় 10 বিঘা নিয়ে একটা হাসপাতাল, এত বড় হাসপাতাল যেখানে অ্যালোপ্যাথি মেডিকেল কলেজ, আয়ুর্বেদিক মেডিকেল কলেজ সব একসঙ্গে মিলেমিশে একাকার। তো সেখানে আমাদের ওই হাসপাতালের কিছুটা দূরে ছিল আইটি সেক্টর, উইপ্রো। তো সেখানে 10,000 ছেলে মেয়ে কাজ করতো উইপ্রোতে। ওটা হচ্ছে আপনার ওই 10,000 ছেলে মেয়ে কাজ করতো। তো তার মধ্যে দেখা যেত শনি রবি, শনি আমাদের অর্থ দিবস ছুটি, আর রবিবার হচ্ছে পুরো দিন ছুটি থাকে। এবার আইটি সেক্টরে যারা কাজ করতো এদের মূলত কাজ হচ্ছে বসে বসে কাজ কম্পিউটারের সামনে, এবং প্রায় অনেকক্ষণ, মিনিমাম 8 ঘন্টা। ওর মাঝখানেও হয়তো একটু ব্রেকফাস্টের টাইম বা টিফিন আওয়ার্স এই ব্যাপারগুলো ছিল, কিন্তু মূলত কিন্তু 7-8 ঘন্টা কম্পিউটারের সামনে বসতে হতো এবং একটা নির্দিষ্ট পশ্চার। তো এই যে একটা নির্দিষ্ট পশ্চারে বেশিক্ষণ বসে থাকা, এর দরুন কিন্তু এবং ঘাড়ের পজিশন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল, একটা নির্দিষ্ট মেজারমেন্টে অনেকক্ষণ ধরে থাকা। তো এটার ফলে কি দেখা গেল, ওখানে 10,000 ছেলে মেয়ে কাজ করতো। আমি আনুমানিক বলতে পারি 10,000-এর মধ্যে প্রায় 9,000 ছেলে মেয়ে, 9,000 9,500 বলতে পারি, 9,500 ছেলে মেয়ে ইয়ং। তারা কিন্তু প্রত্যেকের বয়স মোটামুটি 20 থেকে 30-35-এর মধ্যে, সবার এজ যদি আমি ধরি 20 থেকে 30-35 এরকম। তো মোটামুটি 10,000-এর মধ্যে 9,500 স্পন্ডিলাইটিসের ট্রিটমেন্ট করতে আসতো আমাদের কাছে, পঞ্চকর্ম ট্রিটমেন্ট করাতে আসতো। তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম সার্ভাইকাল এবং লাম্বার দুটোতেই প্রবলেম দেখা দিত। সার্ভাইকালও দেখা দিত, লাম্বারও দেখা দিত, তবে সার্ভাইকালে বেশি। যারা একটু বেশি ওবেস ছিল, একটু বেশি ওবেসিটি যাদের ছিল, তো তাদের লাম্বারে প্লাস সার্ভাইকালে দুটোতেই। আর যারা একটু যাদের অতটা ওবেসিটি ছিল না, তাদের দেখা যায় যে ঘাড়েই সব থেকে বেশি। দ্বিতীয়ত এদের লাইফস্টাইলটা ঠিক না, বলতে এরা একেবারেই কোন রকম যোগাভ্যাস বা প্রাণায়াম বা শরীর চর্চা বা জিম এই ব্যাপারগুলো কিন্তু এরা কেউ করতো। সারাদিন কাজ করার পরে এই বিভিন্ন রকম ফাস্ট ফুড এই সমস্ত খেত। আমি দেখতাম সন্ধ্যার পরে যখন ছুটি হতো, এরা গ্রুপ মিলে বিভিন্ন রকম ফাস্ট ফুডের দোকানে তাতে করে বোঝা যায় এরা রাত 2-3-টের সময় ঘুমাতে যেত, সকাল 9টায় ঘুম থেকে উঠতো, উঠেই এই ছিল ম্যাক্সিমাম যারা এখন আইটি সেক্টরে কাজ করে, তাদের লাইফস্টাইলটা এরকমই হয়।
বেশিরভাগ 2-4টে এক্সেপশনাল কেস সব ক্ষেত্রেই থাকে। অনেকেই আছে তার মধ্যে থেকে তারা হয়তো যোগ প্রাণায়াম করে বা এক্সারসাইজ করে বা যাই হোক সুইমিং করে বা অ্যারোবিক্স করে, যাই হোক কেউ কেউ কোনো না কোনো বিষয়ে শরীর চর্চার মধ্যে ছিল। তো যখন তারা আমাদের কাছে আসতো, যখন বিষয়টা নিয়ে আমরা কেস হিস্ট্রি নিতাম, তাতে করে দেখেছি যে ওই যে বললাম মানে ওই ম্যাক্সিমাম সব হচ্ছে এদের লাইফস্টাইল ঠিক না, এদের খাওয়া দাওয়া ঠিক না, আর হচ্ছে এরা ফাস্টফুড খুব পছন্দ করে। বাকিটা ম্যাক্সিমাম সব হোটেল থেকে ডেলিভারি আসে এদের খাবার, এরা মেস সিস্টেমে থাকে, সব হোটেলেরই রান্না খায় রাতের দিকে। দুপুরের দিকে বা ব্রেকফাস্টে যাই বলি না কেন, তো এখন এই বিষয়টা আমি খুব প্রত্যক্ষভাবে দেখেছি। তো সেই ক্ষেত্রে আমাদের ওখানে যে ট্রিটমেন্টটা হতো সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে সার্ভাইকালে যেটা করতে হয় সেটা হচ্ছে আগে গ্রীভা বস্তিটি শুরু করে, গ্রীভা বস্তিটি শুরু করতে হয় এবং গ্রীভা বস্তি যখন শেষ হয়, শেষ হওয়ার পরে লোকাল এরিয়াতে একটু ভালো করে মাসাজ করে, ভালো করে মাসাজ করে, মাসাজ করার পর তারপরে বিভিন্ন রকম এক্সারসাইজ করানো সার্ভাইকাল, এবং এক্সারসাইজের সাথে সাথে এই ঘাড়টাকে কাইরোপ্র্যাকটিকের মতো করে ফোটানো বিভিন্ন ভাবে, থোরাসিককে দেখা যাচ্ছে এইগুলোতে কি হয় মানে থোরাসিক 1-2, থোরাসিক 1-2 এফেক্টেড হয়। তো থোরাসিক 1-2 থেকে শুরু করে সার্ভাইকাল 5-6 সব থেকে মূল সমস্যা হতো C5 এবং C6 এ সব থেকে বেশি হয়। C7 এ গিয়ে কোনো প্রবলেম হয় না, যতটা খুব কম হয়, কিন্তু মূলত ফার্স্ট এফেক্ট করে হচ্ছে C5 এবং C6, সার্ভাইকাল ভার্টিব্রা 5 এবং 6 নম্বর ভার্টিব্রা। এবং তো এই ক্ষেত্রে টোটাল মাসাজ করার পর আগে গ্রীভাবস্তি দেওয়ার পর তারপরে কি করা হতো, তারপরে হচ্ছে ঘাড়টাকে বিভিন্ন ভাবে ক্র্যাকিং করা হতো। ক্র্যাকিং করা মানে হচ্ছে ওখানে তো অ্যাকচুয়ালি অস্টিওফাইটিস ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন, আপনারা যখন রিপোর্ট দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে অস্টিওফাইটিস এবং ডিজেনারেটিভ চেঞ্জ এই লেখাটাই দেখাবে রিপোর্ট। তো সেই ক্ষেত্রে কাইরোপ্র্যাকটিকের কিছু টেকনিক আছে, যে টেকনিক দিয়ে আপনি C1, C2, C3, C4, C5, C6 প্রত্যেকটা ভার্টিব্রাকে আলাদা করে ইয়ে করা হতো, সেটিং করা হতো, যেটাকে আমরা ট্র্যাডিশনাল বোন সেটিং। তো এটা করা হয় প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা টেকনিক, মানে যদি আপনি থোরাসিক 1-2 কে যদি আপনি খুলতে চান তাহলে আলাদা টেকনিক, C5 C6 যদি আপনি খুলতে যান মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে দুটো ভার্টিব্রা এরকম থাকে, তো কোনোটার ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিস্ক সরে যায়, আর কোনোটার ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশি মাত্রা অস্টিওফাইটিস থেকে যায়। তো এই অস্টিওফাইটিস হওয়া মানেই আপনার ধীরে ধীরে অস্টিওফাইটিসের পরেই যে ডিজেনারেশন, এবং সেখানে প্রপার ব্লাড সার্কুলেশনও পৌঁছায় না, এবং ব্লাড সার্কুলেশন পৌঁছায় না বলে আমাদের যা কিছু রক্তের মধ্যে দিয়ে প্রবাহিত হয় যে পুষ্টিগুলো, সেই পুষ্টিটাও সেই আক্রান্ত স্থানে গিয়ে পৌঁছায়। এবার লোকাল স্থানটাকে আমরা বিভিন্ন রকম ওখানকার বাদকে সম্মান করার জন্য আমরা প্রথমে তো গ্রীভাবস্তি দিই, দেওয়ার পরে আমরা একটু মাসাজ করি যাতে ব্লাড সার্কুলেশনটা বাড়ে। এবং পাশাপাশি ক্যারোপ্র্যাকটিক ওই কারণে করতে হতো যাতে ওই দুটো ভার্টিব্রার মাঝখানে যে জায়গাটা রয়েছে ওখানে অস্টিওফাইটিস যেগুলো জমে থাকে সেগুলোকে যাতে ভাঙতে সুবিধা হয়। ভাঙলে পরে কি হয়, তাহলে কি হয় মোবিলিটিটা বাড়ে, যতটা স্টিফ হয়ে যায় আর ওই জায়গাগুলোর ওপর থাকে না, ওখানকার যে মাসল গুলো থাকে। একটা রিকোয়েস্ট আছে, এটা অ্যাকসেপ্ট করেন? বলেন না, ওই যে একটা আইডি থেকে জয়েন করতে চাচ্ছে, এটা অ্যাকসেপ্ট করতে হবে। জান্নাতুস সালিমা নামে। রেজাল বাবু আছেন আপনি? হ্যাঁ দাদা আছি আমি।
আচ্ছা, বলছি উনি কি বলছেন ব্যাপারটা একটু দেখুন না আপনি। জি জি জি, অ্যাকসেপ্ট হয়েছে, অ্যাকসেপ্ট, ঠিক আছে। উনি কি নতুন নাকি? না না, নতুন না। যাই হোক, তো যে বিষয়টা আলোচনা করছিলাম, যে সেই ক্ষেত্রে কি দেখা যায়, ওখানকার যে অস্টিওফাইটিস গুলো হয় সেগুলো একটু সামান্য যদি আমরা গাইরোপ্র্যাকটিকটা করি, তাহলে কিন্তু প্রত্যেকটা ভার্টিব্রা ভীষণ ভাবে আবার সচল হয়, অনেক বেশি স্টিফ হয়ে থাকে, কেন ওখানকার মাসলও দেখা যাবে যে স্টিফ হয়ে যায়। তো সেই কারণে আমরা যখন এইগুলো করি, এখানকার মধ্যে দিয়ে ওখানকার ভার্টিব্রা আস্তে আস্তে যখন অস্টিওফাইটিস গুলো ভাঙতে শুরু করে, তখন তার স্টিফনেস অনেকটাই কাটে, এবং ডে বাই ডে তার ওখানকার ইনফ্লামেশন, তার পেইন, তার স্টিফনেস, এবং তার শিরায় টান লাগা, বা কারো কারোর ক্ষেত্রে একটু সিভিয়ার কেস হয়ে গেলে দেখবেন অস্টিওফাইটিস বেশি হলে বা ডিস্ক সরে গেলে অনেক সময় দেখা যায় যে সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি দেখা দেয়। হাতে তার এক বিশেষ ধরনের একটা অনুভূতি, বিশেষ করে মানে সাইটিকার ক্ষেত্রে ঠিক যেরকম অনুভূতি হয়, তো সার্ভাইকাল রেডিকুলোপ্যাথির ক্ষেত্রে তদ্রূপ সেই একই অনুভূতি, ঝিনঝিন ভাব, কখনো অবশ ভাব, কখনো জিলিক মারে, বা কখনো হয়তো একটা টেন্ডারনেস ব্যাপার থেকে যায়। তো এই সমস্ত অনুভূতি সে যে কোনো হাতে হতে পারে, বাঁ হাতে হতে পারে, ডান হাতে হতে পারে, আঙুলের উপরে বেশি হতে পারে, বা শুধুমাত্র আপনার ইয়েতেও হতে পারে, আপনার রিস্ট জয়েন্টও হতে পারে। তো এক একজনের এক এক রকম উপসর্গ দেখা দেয় এই ধরনের স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে। এইবার পাশাপাশি কি হয়, লক্ষণ সব থেকে ভালো বোঝা যায়, যদিও ম্যান টু ম্যান ভ্যারি করে, তারপরে দেখা যায় কি এতে একটু মাথা ঘোরানো, মানে ভার্টিগো টাইপের একটু সমস্যা, একটু মাথা ঘোরানো, একটু চক্কর দেওয়া, হঠাৎ করে পিছন দিকে টান দেওয়া, মানে হেঁটে চলছে, মানে তাকে হয়তো পিছন দিকে টেনে ফেলে দিচ্ছে, এই ধরনের একটা অনুভূতি কিন্তু এই ধরনের সার্ভাইকাল যারা স্পন্ডিলাইটিসের পেশেন্ট, তাদের কিন্তু এই ধরনের সিমটম দেখা দেয়। বসে আছে হঠাৎ করে উঠতে গেল, তখন একটা চক্কর দিল। তো এই ব্যাপারে মাথা ঘোরা ব্যাপারটা কিন্তু থাকবে স্পন্ডিলাইটিস হলে। এইবার বিষয়টা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা তো একদম একটা অ্যাভারেজ কথা বলে দিই, সেটা হচ্ছে স্পন্ডিলাইটিস। স্পন্ডিলাইটিসটা ব্যাপারটা হচ্ছে এক কথা বলে যে ঘাড়ের বাত, সত্যি কথা। এখন এটাকে আমরা যদি ক্লারিফিকেশন করি, তাহলে অনেক রকম কারণ দেখা যায়। কারো হয়তো হাড় ক্ষয়ে গেছে, কারো ডিস্ক সরে গেছে, কারোর বাল ডিস্ক হয়েছে, বা হার্নিয়েশন কারোর হয়েছে, বা প্রোল্যাপস ডিস্ক হয়েছে, বা ধরুন আপনার ইয়ে হয়ে যায়, অনেক সময় দেখবেন যে অনেক বেশি ভারী ওজন সে বহন করছিল, হঠাৎ কোনো কারণে একটা ঝাটকা লেগে গেল, ঝাটকা লেগে গেল মানে ভার্টিব্রার একটা সাইডে ডিস্ক সরে গেল, ডিস্ক সরে গেল, চেপে গেল একদম। তো এই এটার কারণে তখন দেখা যাচ্ছে যে সে সবসময় তাকে জিলিক মারছে, কারেন্টের মতো হয়তো তাকে জিলিক মারছে ওই এরিয়া। তো মানে এভারেজে বলে দেয় রিপোর্টে স্পন্ডিলাইটিস, কিন্তু স্পন্ডিলাইটিসটাকে যদি আমরা ভীষণ এমআরআই রিপোর্ট করি, এগুলো এক্সরে রিপোর্টে বলে, এমআরআই যদি করি তাহলে প্রপার কারণগুলো আমরা বুঝতে পারি। তবে কারণ যাই থাক, কারণ যাই থাক, একটা বিষয় কমন মাথায় রাখবেন, সেটা হচ্ছে গ্রীভাবস্থি। এই গ্রীভাবস্থিটা কিন্তু এই ক্ষেত্রে একদম কমন ফর্মুলেশন। এইবার কোনো কোনো ক্ষেত্রে আমাদের বস্তি কল্পনা করতে হয়, কোনো কোনো ক্ষেত্রে আমরা বস্তি কল্পনা করি, তাতে রেজাল্ট খুব সিভিয়ার যদি কেস হয়, দেখা যাচ্ছে 5 বছর ধরে ট্রাকশন নিয়ে রয়েছে গলায়, বেল্ট, কলার বেল্ট লাগিয়ে রয়েছে, এবং কন্ডিশন হয়তো খুব সিভিয়ার কেস। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে মেডিসিনের পাশাপাশি, যদিও এই ক্ষেত্রে মেডিসিন অত বেশি কার্যকারী নয়, তবুও আমরা মেডিসিন এই ক্ষেত্রে দিতে হয় কিছু, এবং তবে এই ক্ষেত্রে বস্তি চিকিৎসা কল্পনাটা খুব ভালো। ব্যাপারটা এটা যদি খুব সিভিয়ার হয়, আপনি মোটামুটি কাল বস্তির দিকে যাবেন, 30টা বস্তির দিকে যাবেন, মোটামুটি 30টা বস্তি। যদি দেখেন যে অত সিভিয়ার নয়, 1-2 বছর হলো হয়েছে,
তাহলে আপনি 20টা বা 21টা বা 16টা বস্তি আপনি দিতে পারেন। তো সেই ক্ষেত্রে কল্পনা করবেন আর ওই নিরীহ বস্তি অনুবাসন বস্তি দুটোই যদি আপনারা এই ক্ষেত্রে বস্তি যদি দেন, আর বস্তির সাথে সাথে সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে আরেকটা বিষয় খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে নস্যক্রিয়া। নস্যক্রিয়া এই ক্ষেত্রে খুব ভালো কাজ করে। বস্তি কল্পনার সাথে সাথে নস্যমটাও আপনারা এটা চালাবেন, দেখবেন আরো ভালো রেজাল্ট আসছে, সুন্দর রেজাল্ট আসবে। এবং এই ক্ষেত্রে যদি আপনি বস্তি দেন, তাহলে যদি অনুবাসন বস্তি দেন, তাহলে আপনি অনুবাসন বস্তিতে এই ক্ষেত্রে আপনি দিতে পারেন মহানারায়ণা তেল, মহামাস তেল, শিরোবালা তেল, কার্পা সাদ্দি তেল, কার্পা সাদ্দি এই তেলটা আপনারা দিতে পারেন। এটা হচ্ছে অনুবাসন বস্তিতে। যদি নিরীহ বস্তিতে দেন, একটু আগে আমি আলোচনা করছিলাম ওই ডাক্তারবাবুর সঙ্গে, যে মোটামুটি মাথায় রাখবেন দশমূল, এরণমূল, রাসনা, পুনর্নবা এবং তার সঙ্গে হচ্ছে যদি আপনি প্রসারণী মানে হচ্ছে গাঁদাল যদি পান, এটার কষায়া বানিয়ে সেখানে আপনি মোটামুটি তিল তেল, মধু, সন্দক লবণ মিশিয়ে আপনি একে নিরীহ বস্তি আপনি দিতে পারেন। এইবার এই বস্তি কল্পনা এরকম হবে, প্রথম দুটো দিন ফার্স্ট যে দুদিন আপনাকে প্রথমে অনুবাসন বস্তি দিতে হবে বা মাত্রা বস্তি দিলেন। থার্ড দিন থেকে আপনি শুরু করলেন অল্টারনেটিভ, মানে আপনি থার্ড ডে 3 থেকে আপনি দিলেন হচ্ছে নিরীহ, ফোর্থ ডেতে আবার অনুবাসন, ফিফথ ডেতে আবার নিরীহ, 6th ডেতে আবার অনুবাসন। এইভাবে যাবেন, লাস্ট যখন দুদিন বাকি থাকবে লাস্টের দুটো আপনারা অনুবাসন দিয়ে শেষ করবেন। এটা যদি করেন তাহলে দেখবেন না তার সঙ্গে যা কিছু বললাম পেশেন্ট মোটামুটি ম্যাক্সিমাম ঠিক, কোনো চিন্তা নেই। যদি দেখেন যে বিশেষ করে হাড় ক্ষয়জনিত সমস্যা একটু বেশি আছে, তাহলে সেখানে স্বর্ণমাক্ষিক ভস্য 10 গ্রাম নেবেন, বৃহৎ বাত বিধ্বংসন রস 10 গ্রাম নেবেন, প্রবাল পেস্টি 15 গ্রাম নেবেন, ঠিক আছে। তার সঙ্গে আপনি নেবেন হচ্ছে ওই ওটাকে বলা হয় কুকুরটাত্মক ভস্ম, অথবা যদি ওটা না পান তাহলে আপনি নেবেন, সব থেকে ভালো হয় যদি আপনি প্রবাল পঞ্চামৃত এটা আপনি 5 গ্রাম নিন। এইগুলোকে টোটাল, এইগুলো আমি যা কিছু বললাম তাহলে টোটালটাই মেটালিক প্রিপারেশন। এইগুলোকে নিয়ে উনি মোটামুটি 125 থেকে 200 মিলিগ্রাম মাত্রায় মধুর সঙ্গে বা মাখনের সঙ্গে দিনে 2 বার করে খাইয়ে দিন। 125 থেকে 200 মিলিগ্রামের মধ্যে এটাকে আপনি খাইয়ে দিন, দেখবেন এই যে তো ক্ষয়জনিত সমস্যার কারণে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম কি হয় 50 ঊর্ধ্ব বা 60 ঊর্ধ্ব এই সমস্ত যে সমস্ত মেল বা ফিমেল যিনারা আছেন, এনাদের কিন্তু ক্ষয়জনিত সমস্যা একটু বেশি এবং বয়সের কারণেই হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ধরনের মেটালিক প্রিপারেশনকে আপনি রাখতে পারেন, তাহলে কিন্তু আরো বেশি ভালো রেজাল্ট আসে এবং খুব তাড়াতাড়ি বাত শমন হয়। এই যে বৃহৎ বাত বিধ্বংসন রস, এটা কিন্তু খুব সুন্দর কাজ করে যদি আপনি যে প্রপোর্শন আমি আপনাদেরকে বললাম এই প্রপোর্শনে যদি আপনারা দিতে পারেন। আর তার সঙ্গে আলাদা করে যদি আপনারা নিজেরা মনে করেন যে কোনো একটা ক্যালসিয়াম দেবেন বা ভিটামিন ডি দেবেন বা এটা ওটা আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা দিতে চাইছেন দেবেন, তবে মাথায় রাখবেন যেখানে অস্টিওফাইটিস সংক্রান্ত সমস্যা বেশি আছে রিপোর্টে, এমআরআই রিপোর্টে, সেক্ষেত্রে ভুল করে কোনো অ্যালোপ্যাথি দেবেন না, ক্যালসিয়াম ট্যাবলেট দেবেন না, তাতে কিন্তু সমস্যা বাড়বে না, মানে কমবে না, সমস্যা উল্টে কিন্তু আরো বেড়ে যাবে। তো এই জায়গাটাকে মাথায় রাখবেন।
যে কোন ক্ষেত্রে যাদের অস্টিওফাইটিস আছে তাদের কোনো রকম ক্যালসিয়ামে যাবেন না, যাদের দেখবেন ক্ষয়জনিত সমস্যা বেশি এটার সাথে সাথেও যদি আরো দিতে চান কোনো জৈব ক্যালসিয়াম, যদি জৈব ক্যালসিয়ামের কোনো সোর্স আপনাদের কাছে থেকে থাকে বা এরকম কোনো ফুড সাপ্লিমেন্ট হোক বা যদি কোনো হার্বাল প্রিপারেশন হয় ন্যাচারাল কিছু ক্যালসিয়ামের, তাহলে সেটা দিতে পারেন। যদি কিছু না দেন, যদি মনে করেন আমি কিছু দেব না, এটা ব্যবসায়িক স্বার্থে আপনি দিতে পারেন, এই ক্ষেত্রে কোনো ক্ষতি করবে না যদি জৈব কিছু দেন। আর যদি কেমিক্যাল কিছু দেন যে অস্টিওফাইটিস আছে, তাহলে যদি অ্যালোপ্যাথি ওষুধ দেন মানে ক্ষেত্রে ক্যালসিয়ামের ক্ষেত্রে, তাহলে কিন্তু তার সমস্যা আরো বাড়বে, এটা মাথায় রাখবেন। এইবার সেই ক্ষেত্রে যদি মনে হয়, এর আগের দিন আমি আলোচনা করেছিলাম যে দুটো বিষয়, সেটা হচ্ছে যদি মনে করেন যে ক্যালসিয়ামের সব থেকে ভালো উৎস এবং যেটা বডিতে পুরোপুরি ডিজলভ হয়, সম্পূর্ণভাবে বডিতে ডিজলভ হয়ে যায় এবং সেইটা থেকে যায় দীর্ঘ কয়েক বছর, সেটা হচ্ছে চুন। যে চুন আমরা খাই পানের সঙ্গে, এক হচ্ছে চুন খেতে পারেন, এবং চুনটা কিভাবে খাবেন, দুই ভাবে খেতে পারেন। একটু সামান্য দুধের সঙ্গে মিশিয়ে নিলেন বা একটু মধুর সঙ্গে বা একটু মাখনের সঙ্গে, একদম ডাইরেক্ট এরকম ভাবে খাবেন না। অনুপান হিসাবে মধুকে রাখতে পারেন, অনুপান হিসাবে আপনি একটু বাটার নিতে পারেন বা একটু দুধ নিতে পারেন। এই যে দুই জিনিসের সঙ্গে আপনি মোটামুটি মাত্রা কিরকম হবে, মাত্রা হচ্ছে পূর্ণাঙ্গ বয়স্ক একজন মানুষের ক্ষেত্রে খুব ভালো হয় 250 মিলিগ্রাম। 250 মিলিগ্রাম যদি চুন যদি এইভাবে খেতে পারেন, তাহলে দেখবেন খুব দারুণ রেজাল্ট আসছে। আর একটা হচ্ছে, সেটা হচ্ছে বলেছিলাম, সেটা হচ্ছে কালো তিল। আর একটা হচ্ছে কালো তিল। কালো তিল কিন্তু এক্ষেত্রে খুব ভালো কাজ করে, জৈব ক্যালসিয়ামের খুব ভালো উৎস এটা। আপনারা এইভাবে পেশেন্টকে 1 চামচ করে দিনে 2 বার খেতে বলতে পারেন, তাতে কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে। ঠিক আছে? তো দাদা পানের সাথে যে চুন খায়, এটা খেলে কি সমস্যা আছে? বুঝলাম না। পানের সাথে যে চুন হ্যাঁ, যেভাবে খায়, তাহলে কি ওইটাই ওই সাপ্লিমেন্ট হিসেবে কাজ করবে? পানের সঙ্গে আমরা যেভাবে চুন খাই অবশ্যই কাজ করবে, কিন্তু কাজটা নষ্ট হয়ে যায় যখন সুপারিটা মেশায়। জি জি জি। যখন সুপারি, তামাক এইগুলো মিশে যায়, তখনই তার কার্যকারিতা নষ্ট হয়ে যায়। কিন্তু কেউ যদি পানে শুধু একটুখানি মৌরি আর একটুখানি চুন দিয়ে যদি খায় খাবার পরে, তাহলে সেটা কিন্তু ভীষণভাবে উপকারী। ওই আপনার সম্পূরক হিসাবে কাজ করবে ক্যালসিয়ামের যেটা, কিন্তু কোন রকম তাম্বুল বা জর্দা, দুক্তা এইগুলো দিয়ে খাওয়া যাবে না। বুঝতে পারলেন? এই হচ্ছে ব্যাপার। তো এই বিষয়টা, যতটুকু বিষয় নিয়ে আমি আলোচনা করলাম, এর উপরে কার যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে আমাকে করতে পারে, তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দাদা গ্রীবাবস্তিতে আমরা কি তেল ইউজ করবো? গ্রীবাবস্তিতে সব থেকে ভালো হয় এই ক্ষেত্রে কার্পাস 7D। মোটামুটি গলার উপরের পোর্শনে এনি প্রবলেমের ক্ষেত্রে কার্পাস 7D তেলটা বেস্ট। শুধু কার্পাস সাথে নাকি সাথে আর কিছু দিতে হবে? না, যদি কার্পাস 7D শুধু না হয়, যদি অ্যাভেলেবেল না হয়, তাহলে আপনি ওইখানটায় দেবেন হচ্ছে, লিখে রাখুন, খুব ইম্পর্টেন্ট বলছি, সহচারাদি তেল। সহচারাদি। যদি সহচারাদিও যদি না পান, দেখা যাচ্ছে যে সহচারাদি, কার্পাস 7D এই তেলগুলো আপনারা পাননি, কোনোভাবে জোগাড় করতে পারেননি, তাহলে আপনারা এই ক্ষেত্রে মানে কি দিতে পারেন, বালা লাক্ষাদি অয়েল। বালা লাক্ষাদি অশ্বগন্ধা এই নামে পাওয়া যায়, বালা অশ্বগন্ধা লাক্ষাদি অয়েল বলে পাওয়া যায়। এই তেলটা আপনারা দিতে পারেন। যদি তাও না পান, তাহলে আর একটা বলি, সেটা হচ্ছে শিরোবালা। এই 4টে তেলের নাম বললাম, এই 4টে তেল মিশিয়েও দিতে পারেন বা যে কোনো তেল একটা সিঙ্গেলও দিতে পারেন। যদি সেই ক্ষেত্রে ব্যথার মাত্রা অত্যাধিক বেশি থাকে, তাহলে সেই ক্ষেত্রে মহানারায়ণা বা
মহাবিষগর্ভ তেল একটুখানি মিলিয়ে নেবেন, ইনস্ট্যান্ট যাতে তার ইয়েটা হয়, পেশেন্ট যাতে রিলিফ পায়। যদি অত্যাধিক তেলের সাথে মহানারায়ণ মিক্সড করব। হ্যাঁ, কার্পাসাতি বা সহচারাদি এটা হচ্ছে সব থেকে উত্তম তেল এই ধরনের স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে। একদম বেস্ট তেল হচ্ছে সহচারাদি, তারপর হচ্ছে কার্পাসাতি। এবার দেখা যাচ্ছে যে ব্যথার মাত্রা অত্যাধিক রয়েছে, তাহলে চেষ্টা করবেন ওর সঙ্গে কিছুটা মহানারায়ণা এবং যদি বিষগর্ভ তেল আপনারা পান তাহলে সেটা একটুখানি মিলিয়ে নিয়ে দেবেন, তাহলে ইনস্ট্যান্ট ব্যাপারটা অনেকটাই সহজ হবে। যে কোনো স্পাইনাল ইনজুরির ক্ষেত্রে বা স্পাইনাল কর্ডের যে কোনো সমস্যার ক্ষেত্রে সব থেকে বেস্ট তেল হচ্ছে সহচারাদি। সহচারিতা এর মেকানিজমটা হচ্ছে এই ডিজেনারেশনটাকে রিজেনারেশনে নিয়ে আসে সহচারাদি তেলটা। তো কাজেই শুধু যে ডিজেনারেশন হয়েছে এমন পেশেন্টও পাবেন যে দেখা যাচ্ছে যে তার ব্যথা সেই অর্থে নেই, কিন্তু বিরাট মাত্রায় হয়তো অস্টিওফাইটিস রয়েছে। এই ব্যাপারটা আপনারা পাবেন যখন আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন যে এরকম সিমটম নিয়েও আসছে। কারণ হয়তো কোনো রকম ডিজেনারেশন হয়নি, নতুন জাস্ট ধরা পড়েছে, হয়তো 4-5 দিন হলো ধরা পড়েছে, দেখবেন যে অত্যাধিক তার যন্ত্রণা অত্যাধিক বেশি, ঘাড় ঘোরাতেই পারছে। এই ব্যাপারটা কিন্তু আপনারা দেখতে পারবেন। আর যার হয়তো 10 বছরের পুরনো, তার হয়তো কোনো সেই অর্থে ব্যথাই নেই। ঘুমাই যাবে। এই কেসটা কিন্তু বেশিরভাগ পাওয়া যায় যে হঠাৎ করে গাড় ব্যথা, গাড় নিয়ে নেক স্টিফ হয়ে গেছে, গাড় মুভমেন্ট করতে পারছে না, এই ধরনের সমস্যার ক্ষেত্রে কি ট্রিটমেন্ট দিলে হবে? ব্যাপারটা মাথায় রাখবেন, যেটা একদম অ্যাকুইট কেস, হ্যাঁ, এই ক্ষেত্রে শুধুমাত্র আপনারা বলে দিয়ে এই জায়গাটা সবাই ভুল করে ফেলে, এটা মারাত্মক ভুল। এই ক্ষেত্রে মাসাজ করলে কিন্তু ব্যথা বেড়ে যাবে। এই ক্ষেত্রে শুধু গ্রীবাবস্তি দিয়ে ছেড়ে দেবেন, আর কিচ্ছু দেবেন না, শুধু গ্রীবাবস্তি দিন, দেখুন কমে যাবে। কিন্তু যখনই একদম অ্যাকুইট কেস, আগে এরকম কোনো হিস্ট্রি নেই, হঠাৎ করে নতুন হয়েছে, যেটাকে আমরা বলি যে শোয়ার দোষে হয়েছে, বালিশ রোদে দাও বা এই জাতীয় কথা আমরা শুনে থাকি বা করে থাকি, এই ধরনের সিমটম নিয়ে যেনারা আসবেন তাদের শুধু গ্রীবাবস্তি দিন, কিন্তু মাসাজ করতে যেন না। মাসাজ করলে কিন্তু আরো বেশি বেড়ে যাবে, বাড়ে। তখন সে হয়তো হয়তো আপনি ঠিকই করছেন, মাসাজটা করে আপনি ঠিকই করছেন, আমি ভুল বলছি না, কিন্তু পেশেন্টের যদি ব্যথা না কমে, পেশেন্ট ভাবে আপনি ভুল ট্রিটমেন্ট করছেন, কিন্তু অথচ আপনি কিন্তু ভুল করছেন না, আপনি সঠিকই করছেন। কারণ মাসাজটা 3-4 দিন বাদে গিয়ে দেখা যাচ্ছে যে কমে। প্রথম দিন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্রাপেজিয়াস মাসল গুলি খুব স্টিফ হয়ে যায়, সেই ক্ষেত্রে কি শুধু গ্রীবাবস্তি কাজ হবে? একদম ওটাতে তো কাজ হবেই। ওই যে বললাম, যদি এই ধরনের কেস না থাকে, ওই সেম এই ধরনের অ্যাকুইট কেস ছাড়া এই ধরনের মাসাল গুলো সব স্টিফ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে সব থেকে বেস্ট হচ্ছে ওই হট কাপিং গুলো। দেখেছেন এই মাসাল গুলো একদম নরম করার জন্য হট কাপ বসাতে হয়। হট কাপ বসিয়ে দিলে, হট কাপ বসিয়ে যদি আপনি কাপিং করেন, দেখবেন যে ওখানকার যে মাসাল গুলো আছে সেগুলো একদম সফট হয়ে গেছে। দেখি ফায়ার কাপিং, দাদা ফায়ার কাপিং। ফায়ার কাপিং, হ্যাঁ, ফায়ার কাপিং এই ক্ষেত্রে ভীষণ কার্যকারী, ভীষণ ভালো কাজ করে ফায়ার কাপিং। আপনারা তো দেখেছেন, আমাকে করতে দেখেছেন তো নিশ্চয়ই, আমি তো এর আগে ভিডিওতে মনে হয় দেখিয়েছি। এখন যতগুলো এই ধরনের সার্ভাইকাল বা লাম্বার স্পন্ডিলাইটিস আছে, সেই ক্ষেত্রে ফায়ার কাপিং কিন্তু খুব ভালো কাজ করে। বিশেষ করে ওখানকার মাসল গুলো তো সব স্টিফ হয়ে যায়, স্টিফনেস কাটানোর জন্য বেস্ট অপশন হচ্ছে ওটা। রেজাল বাবু, আপনি করেন নাকি? আপনারা কেউ ফায়ার কাপিং করেন? জি দাদা করি। আচ্ছা আচ্ছা, সেটা যাই হোক, ফায়ার কাপিং করবেন, এ ধরনের স্টিফনেস কেটে যাবে, যাতে স্পন্ডিলাইটিস জনিত সমস্যার কারণে এই ব্যাপারটা ঘটে। দাদা
এই ক্ষেত্রে নরসমের ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? নরসমের ক্ষেত্রে সব থেকে ভালো হচ্ছে শিরোবালা 101 বা মহারাজা প্রসারণী। যদি দুটো তেলের কোনোটা যদি না পান তবে বেস্ট হচ্ছে দুটোই। এক হচ্ছে শিরোবালা 101 অথবা মহারাজা প্রসারণী, দুটোর যে কোনো একটা করতে পারেন। যদি এই দুটো অ্যাভেলেবেল ইনকেস হলো না, যে আপনি হয়তো চেষ্টা করো জোগাড় করতে পারলেন না, এটার কাজ 100-100। বাকি আপনি অনুতেল দিয়ে করতে পারেন। এই ধরনের প্রবলেমে অনুতেলের ভূমিকা আছে ওই 40 থেকে 45%। কিন্তু তবু কাজ করবে। মহারাজা প্রসারণী তেলে না পেলে কি শুধু প্রসারণী তেল দিয়ে করলে কি কাজ করবে? শুধু প্রসারণী তেলের যে পরিমাণ পাওয়ার দরকার, হ্যাঁ, যে পরিমাণ আপনার পোটেন্সি দরকার, শুধু প্রসারণী তেলে সেই পোটেন্সিটা নেই। মহারাজা প্রসারণীতে পোটেন্সি অনেক হাই থাকে, আর শিরোবালা 101 এর পোটেন্সি থাকে অনেক হাই। এরকম ভাবে আমি আপনাকে বলি বিষয়টা। ধরুন আপনি 10 লিটার তেল, 10 লিটার প্রসারণী তেল বা 10 লিটার শিরোবালা তেল, সেইটাকে আপনি যদি একদম মাইক্রো ফর্মে চলে যান, গিয়ে যদি একটা 10 ml এর মধ্যে পুরো শক্তিমাত্রা, 10 লিটারের শক্তিমাত্রা যদি 10 ml আপনি নিয়ে আসেন, তো সেক্ষেত্রে এক একটা ড্রপের যে পাওয়ার, সেটা কিন্তু আপনার ওই নর্মাল প্রসারণী বা নর্মাল শিরোবালাতে সেটা আসবে না। আচ্ছা, পাশাপাশি এবার একটু অন্য বিষয় নিয়ে বলি। ব্যাপারটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, আমি তো মোটামুটি বিষয়টা বললাম। পাশাপাশি আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনার যে বিষয়টা খুব রেয়ার, যেটাকে বলা হয় বাম্বু স্পাইন। অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস। তো এটাকে নিয়েও আমি একটা ধারণা আপনাদের দিয়ে রাখি এই বিষয়টাকে নিয়ে। যদিও এই পেশেন্ট অ্যাভেলেবেল নয়, রেয়ার, তারপরেও মানে আমি আলোচনা করে রাখতে চাই সেই জন্য যে এটার কোনো ট্রিটমেন্ট সারা পৃথিবীতে যে নেই সেটা আপনারা মোটামুটি সবাই জানেন, যে কোনো অ্যান্সারও নেই, কোনো ট্রিটমেন্টও নেই, কিছুই নেই। তারপরেও বলছি, যেহেতু আমাদের প্রচুর প্যাথি আছে, বিভিন্ন রকম অল্টারনেটিভ ট্রিটমেন্ট আছে সারা পৃথিবীতে, তো এই বিষয়টা, এই যে অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস বা বাম্বু স্পাইন, তো এটার ক্ষেত্রে কিন্তু আয়ুর্বেদে প্রচুর সম্ভাবনা আছে, যেটা যে কোনো থেরাপি, বিশ্বের যে কোনো থেরাপির থেকে অনেক বেশি এফেক্টিভ এবং অনেক বেশি কার্যকরী। এটাকে একটু যদি পেশেন্ট যদি একটু ধৈর্য সহকারে যদি ট্রিটমেন্টটা করে, 1 বছর ধরে যদি ট্রিটমেন্টটা করে, তাহলে পরে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম স্বাভাবিক জায়গায় চলে আসে। কিরকম? মোটামুটি ধরে নিন প্রায় 70%-80% কিন্তু জায়গায় চলে আসে। হ্যাঁ, কিছু হিপের কিছু জায়গা থাকে যেটা ঠিক হয় না, কিন্তু বাকি হিপের পর থেকে, হিপ জয়েন্টের পর থেকে বাকি প্রত্যেকটা ভার্টিব্রা যেগুলো জয়েন্ট হয়ে যায়, ক্যালসিফিকেশন হয়ে একদম ফিক্সড হয়ে যায়, সেগুলো কিন্তু ধীরে ধীরে ভাঙতে আবার জায়গায় কিন্তু চলে আসে। তো আমি এরকম কেস নিজে হাতে কয়েকটা করেছি বলে আমি কথাটা বললাম, যে তাতে করে মোটামুটি কেউ যদি আপনার কাছে একটু ধৈর্য ধরে থাকে, আপনি এখন তাকে পথ দেখাতে পারবেন। তাছাড়া আর অন্য কোনো প্যাথিতে এই আপনি 50-60% করা মানে বিরাট ব্যাপার, যা অন্য কেউ পারবে না, কোনো প্যাথিতে পারবে না, এটা কোনো প্যাথিতেই সম্ভব না। এটা অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিসের জয়েন্ট গুলোকে ছাড়িয়ে দেওয়া, এটা হচ্ছে বিষয়টা। হচ্ছে যদি এই ধরনের পেশেন্ট আসে, এই ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা হচ্ছে বস্তি চিকিৎসা। বস্তি চিকিৎসা 1
বস্তি চিকিৎসা এই রোগের আর্ধেকই হচ্ছে বস্তি চিকিৎসা। ইন্টারনাল বস্তি আপনি অনুবাসন নিরীহ দুটোকে পরপর রাখবেন। আর পাশাপাশি হচ্ছে এই ক্ষেত্রে হ্যামারিং এর কিন্তু বিরাট বড় ভূমিকা আছে, আর কাপিং এর। এই ক্ষেত্রে মালিশের ভূমিকার তুলনায়ও বেশি ভূমিকা হচ্ছে হ্যামারিং এবং হচ্ছে কাপিং। এই ক্ষেত্রে কাইরোপ্র্যাকটিকের ভূমিকা নেই, আর কাইরোপ্র্যাকটিক করে এটা কিছু হবেও না, কোনো ভার্টিব্রা খুলবেও না, ঠিক আছে না? তো এইগুলো যে ফায়ার কাপিং যেগুলো করা হয় প্রতিটা ভার্টিব্রার উপরে, আর সেক্ষেত্রে হচ্ছে দেখবেন যে বাতকে, এটা তো তীব্র বাত, মানে মানে বাতের একদম চরম পর্যায়ে যাদের অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস হয়, এরা বাত ব্যাধির একদম চরম সীমায় থাকে। তো ব্যাপারটা হচ্ছে এদের হচ্ছে মানে সেই রিউমাটয়েড আর্থ্রাইটিস এর মতোই অনেকটা, মানে এই ক্ষেত্রে আম এবং হচ্ছে বাতের সংমিশ্রণটা খুব বেশি, আম আর বাতের সংমিশ্রণটা খুব বেশি থাকে। তো কাজেই এই ক্ষেত্রে যদি আপনি বস্তি কল্পনা করেন, তার সঙ্গে সঙ্গে কাপিং এর সঙ্গে 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 হ্যামারিং, এবং পাশাপাশি এই যে পুরো স্পাইনাল কর্ডে যদি আপনি মনে করেন যে বস্তি দেবেন টিভা বস্তির মতো করে বা বস্তির মতো করে, তাহলে খুব পরে কিন্তু পেশেন্ট রেসপন্স করবে। আর এইগুলো এই যে যেখানে যেখানে প্রতিটা ভার্টিব্রা, একটা ভার্টিব্রার সঙ্গে আর একটা ভার্টিব্রা জয়েন্ট লেগে যায়, পুরো জমে, মানে ব্যাপারটা একদম পুরো জয়েন্ট হয়ে যায়, এই ব্যাপারটাকেও ছাড়ানো যায়। তার একটা ফর্মুলেশন আছে আমার কাছে, আমি আপনাকে কোনোদিন যদি কোনো পেশেন্ট পান, যদি করেন, আমি উপাদান বলে দেবো, সেগুলো পেস্ট করে লাগিয়ে রাখবেন, দেখবেন যে ক্যালসিয়াম, মানে ওই হাড়ের এক্সট্রা ক্যালসিয়াম গুলো নরম হয়ে গেছে, এক্সট্রা ক্যালসিয়াম গুলো নরম হয়ে গেছে। তার একটা পেস্ট আছে, কিছু হার্বাল প্রিপারেশন আছে, তার পেস্ট লাগিয়ে রাখতে হয় বেশ কিছুদিন। আর তীব্র বাতকে দমন করতে হয়, দেখবেন যে আস্তে আস্তে ভার্টিব্রা একদম সফট হয়ে যাচ্ছে, তখন যেদিকে ঘোরাতে চাইছে সেদিকে ঘোরাতে পারছে। তারপরে যখন এই পিরিয়ডটা চলবে, চলার পর তখন বিভিন্ন রকম এক্সারসাইজ এবং একদম পুরোপুরি বাত রোগীর ক্ষেত্রে যে সমস্ত আহার একেবারে নিষিদ্ধ সেগুলো করতে হবে। পাশাপাশি তাদের পথ্য যেগুলো আছে সেগুলো বেশি করে খাওয়াতে হবে, এবং তাদের ডায়েট প্ল্যান অন্তত মাস তিনেকের জন্য এরকম হওয়া উচিত, সম্পূর্ণ হচ্ছে কাঁচা, মানে একদম গ্রিন যা কিছু, মানে গ্রিন জুস খেলো, তারপরে ফ্রুটস খেলো, তারপরে স্প্রাউট খেলো, তারপরে স্যালাড খেলো, এই জাতীয় মানে রান্নাবিহীন যে সমস্ত কাঁচা খাবার আছে এইগুলো তাদেরকে কিন্তু খেতে হবে। তাহলে পরে দেখবেন যে আপনি খুব তাড়াতাড়ি একদম ভালো রেজাল্টে চলে আসবে। কারণ আমি এরকম কিছু করেছি কেস, আমি কিছু কিছু ডিজিজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে পুরোপুরি ন্যাচারোপ্যাথিক ডায়েটের উপর দিয়ে আমি কাজটা চালাই, তো সেক্ষেত্রে আর কোনো মেডিসিনের দরকার পড়ে না। তো আমি বিভিন্ন ভাবে করি, কম্বাইন্ড করি, কখনো শুধু মনে করি যে আমি ন্যাচারোপ্যাথিক ফুড দিয়েই ঠিক করে দেবো, মেডিসিনের সাহায্য নেবো না, কোনোটা শুধু বস্তি দিয়ে ঠিক করে দিই। তো সেই ক্ষেত্রে হয়তো বলার, তবে একটা জিনিস মানতেই হবে, সেটা হচ্ছে পথ্য অপথ্য আর বাত রোগীর ক্ষেত্রে যে সমস্ত খাবার আরো বাতকে বাড়িয়ে দেয় সেগুলো খাওয়াটা উচিত নয়। এদের যেমন কথার কথা বলছে, যে কোনো ধরনের আচার, আপনার যে কোনো ধরনের বাসি খাবার, তারপরে যে কোনো আপনার টক দই জাতীয় জিনিস, বা আপনার যে লেলা জাতীয় জিনিস, লালা জাতীয় জিনিস যেটার মধ্যে থাকে বেশি মাত্রায়, এইগুলোকে কিন্তু বন্ধ করা উচিত। আর তার সঙ্গে অবশ্যই গম বলতে ময়দার যে কোনো আইটেম প্রিপারেশন খাবার, সেটাকে সম্পূর্ণভাবে বন্ধ করা উচিত। এই ব্যাপারগুলোকে মাথায় রেখে যদি আপনি এই সমস্ত ট্রিটমেন্ট গুলো করেন, দেখবেন যে আপনার খুব কুইক রেজাল্ট আসছে। তা না হলে কি হবে, আপনি আপনার মতো প্রচুর দামি দামি ওষুধ দিয়ে যাবেন, দেখবেন ধরছে না, বডিতে কাজ হচ্ছে না, পেশেন্ট এসে বলবে, কারণ তার তো শরীরে টক্সিনে একদম ভর্তি রয়েছে, আপনি তো তাকে ডিটক্স করেননি। তো কাজে আপনি মেডিসিন হয়তো খুব দামি দামি দিচ্ছেন, তারপরে দেখবেন দেখা যাচ্ছে যে পেশেন্ট রেসপন্স করছেন। এরকম ডিটক্স করে নেবেন, করে নিয়ে মেডিসিন সমন চিকিৎসায় যাবেন, দেখবেন খুব ভালো রেসপন্স পাবেন। তাছাড়া না হলে আপনার শুধু দাদা, কাপিং এর ক্ষেত্রে কি আমরা শুধু ফায়ার কাপিং করবো, না এক্ষেত্রে ওয়েট কাপিংটাও কাজে দিবে? না, দুটোই কাজে দিবে, দুটোই কাজে দিবে। তবে কিছু কিছু ক্ষেত্রে
হায়ার কাপিংটা একটু বেশি কার্যকারী হয়। যখন মাংসপেশিকে ইয়ার দিয়ে টেনে ধরে না, তখন তার মধ্যে কিছু অবরুদ্ধ বায়ু বেরিয়ে যায়। বুঝতে পেরেছেন? মানে কাপিং মানে শুধু কিন্তু এটা নয় যে শুধুমাত্র মাংসপেশিকে টেনে ধরছে, সংকোচন প্রসারণ, শুধু সংকোচন প্রসারণ ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে খেয়াল করেছেন কিনা জানি না, দেখবেন যেখানে এই ধরনের পেশেন্ট, আমি আপনাকে এই ধরনের পেশেন্ট ক্ষেত্রে বলছি, অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে এদের বাত অবস্থা একদম চরম লেভেলে থাকে। এদের পিঠে আপনি সাদা চকচকে কাজ ভালো করে মুছে নিন, স্পিড দিয়ে ভালো করে মুছে নিন, মুছে শুকিয়ে নিন, নেওয়ার পরে কাপ বসিয়ে রাখুন 5 থেকে 10টা। দেখবেন প্রত্যেকটা কাঁচের পাত্র ফগে ভরে গেছে, কুয়াশায় ভরে গেছে। খেয়াল করেছেন কখনো? জি দাদা, এরকম তো হয়। ঘোলা হয়ে যাবে। কেন ঘোলা হবে? এটা হচ্ছে রোমকূপের ভেতর দিয়ে অবরুদ্ধ বায়ুটা বেরিয়ে আসে বাইরে, যার ফলে আমি ওই কাপিংটা এই কারণে করতে বলছি। দেখবেন যে ওর একদম ফগে ভরে গেছে, ডিসকালার হয়ে যাচ্ছে। তো এইটা যত হবে তত কিন্তু ভালো এই ধরনের কাপিংটা। মানে এটা আপনি এই জিনিসটা অন্যভাবে করা মুশকিল, ঠিক এইভাবে করলে এটার ক্ষেত্রে ভালো কাজ করবে। যদি মনে করেন, আরেকটা কথা জানিয়ে রাখি আপনাদের, সেটা হচ্ছে এই ধরনের স্পন্ডিলাইটিস এর ক্ষেত্রে আমি এর আগের দিনে আলোচনা করছিলাম, যেদিনকা আপনার ব্যাক পেনের কথা আলোচনা হচ্ছিল। তবে মাথায় রাখবেন যে সার্ভাইকাল এরিয়াতে আপনারা কেউ রক্তমোক্ষণ, অগ্নিকর্মা এইগুলো না করাটা বেস্ট। বুঝতে পেরেছেন? আপনারা কোন রকম অগ্নিকর্মা বা কোন রকম আপনার ট্রিটমেন্ট না করাটা বেস্ট। যা করবেন লাম্বারে যা কিছু বা স্যাক্রামে বা থোরাসিকে যাই হোক না কেন, কিন্তু সার্ভাইকাল এরিয়াতে কখনো কোনো রক্তমোক্ষণ এই সমস্ত না করাটা বেস্ট। অনেক বেশি রিস্ক ফ্যাক্টর থাকে, হয়তো হয়নি সেটা আলাদা ম্যাটার, কিন্তু হয়ে গেলে আপনি কিছু করতে পারবেন না। আপনাকে সময় দেবে না, কিছু টাইমই দেবে না, আপনাকে কোনো রকম সময়ই দেবে না। তো কাজেই কোনো রকম অগ্নিকর্মা, কোনো রকম বিদ্যাকর্মা বা কোনো রকম রক্তমোক্ষণ সার্ভাইকাল এরিয়াতে না করাটা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। তো সেই ক্ষেত্রে যেটার জন্য আমি বলছি কথাটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, তাহলে আমি ইনস্ট্যান্ট সেখানকার পেইনটাকে আমি রিলিফ করবো কি করব? আপনি এই ধরনের ক্ষেত্রে পেইনটাকে রিলিফ করবেন হচ্ছে দশাঙ্গ লেপ ওনাকে দিয়ে দেবেন, একটা দশাঙ্গ লেপ। সে লেপটা উনি রাত্রেবেলা পেস্ট করে ওই জায়গাটাতে এফেক্টেড এরিয়াতে লাগিয়ে রেখে দেবেন। আজকে লাগাবে, দেখবেন কালকে ম্যাক্সিমাম পেন চলে গেছে। যদিও দশাঙ্গ লেপ কোমরেও লাগানো যায়, হাঁটুতেও লাগানো যায়, অ্যাঙ্কেল জয়েন্টেও লাগানো যায়, বা আমাদের কনুইতেও লাগানো যায়, কবজিতেও লাগানো যায়, যে কোনো ব্যথাতে যেখানে হাড় রিলেটেড পেন বা ভার্টিব্রা রিলেটেড পেন যেখানটাতে আছে, সেক্ষেত্রে আপনি দশাঙ্গ লেপ, এই দশাঙ্গ লেপটাকে দিয়ে দেবেন পেশেন্টকে। পেশেন্ট দেখবেন খুশি, একদম খুশি হয়ে যাবে। কেন? দশাঙ্গ লেপটা ভীষণভাবে উষ্ণ বীর্য প্রধান জিনিসটা, এবং এটা এতটাই হিট তৈরি করে সেই স্থানে যে ওখানকার অত পরিমাণ হিট তৈরি করলে বাতকে অনেক বেশি ব্যালেন্স করে প্রতি মুহূর্তের জন্য, যার ফলে তার পেইনটা রিলিফ হয়। বাতকে ব্যালেন্স করে, অ্যাগ্রাভেটেড বাতকে ব্যালেন্স করে, যেহেতু নিজে খুব বিশেষ আপনার উষ্ণ বীর্য দ্রব্য দশাঙ্গ লেপটা। তো কাজেই দশাঙ্গ লেপটা দিয়ে দেবেন, দেখবেন আপনাকে আলাদা করে রক্ত মোক্ষণ করার দরকার পড়বে। দশাঙ্গ লেপ কি বাজারেই এই নামেই পাওয়া যায় নাকি কিভাবে তৈরি করে নিতে হয়? না, এই নামেই পাওয়া যায়। আচ্ছা, এই নামেই পাওয়া যায়, আপনারা এই নামে সার্চ করবেন, পেয়ে যাবেন। আর কার কোনো যদি জিজ্ঞাসা কিছু থেকে থাকে বলতে পারেন। দাদা রোগী যে অনেক সময়
দেখা যাচ্ছে যে বার্নিং সেন্সেশন থাকে, সেই ক্ষেত্রে কি আমরা যে কোনো ধরনের বস্তি দিতে পারবো? মাথায় রাখবেন, যেখানে পেশেন্টের বাতের সাথে সাথে পিত্তের প্রকোপ রয়েছে, বার্নিং সেন্সেশন তাদেরই হয়। সে যার হাঁটু ব্যথা আছে দেখবেন, নি জয়েন্ট পেন, তার ক্ষেত্রেও অন্যান্য সমস্যার সাথে সাথে দেখবেন তার বার্নিং সেন্সেশনও আছে। যেখানেই বার্নিং সেন্সেশনের ব্যাপার আসবে জানবেন যে সেক্ষেত্রে পিত্ত ইনভলভ আছে। তো আপনি পিত্তকে ডোমিনেট করুন, দেখবেন বার্নিং সেন্সেশন বন্ধ হয়ে গেছে। তাহলে পিত্তকে আমি ডোমিনেট করবো কি দিয়ে? না, পিত্তকে আমি ডোমিনেট করবো হচ্ছে গুরুচাঁদি লৌহ। গুরুচাঁদি লৌহ হচ্ছে পিত্তকে সমন করে। বা আপনি গুরুচাঁদি তেল, ধরুন আপনি বসতে দিচ্ছেন হাঁটুতে, কথার কথা, তার অন্যান্য ব্যথা ফোলা যা কিছু সমস্যার সাথে সাথে একটু জ্বলন ব্যাপারটা আছে। তো সেক্ষেত্রে আপনি বস্তি কল্পনা করছেন, এক্সটার্নাল বস্তি, জানু বস্তি আর কি। তো জানু বস্তি দিচ্ছেন, আপনি যা তেল দিচ্ছেন তার সঙ্গে আপনি একটু গুরুচাঁদির তেল মিশিয়ে দেন বা গুরুচি তেল দিয়ে দেন। গুরুচি মানে হচ্ছে গিলই, গিলইকে বলা হয়, হিন্দিতে বলা হয় গুরুচি। তো গুরুচাঁদি তেল, গুরুচি তেল এই সমস্ত মার্কেটে কিনতে পাওয়া যায়, প্রচুর কোম্পানি বানায়। তো আপনি এই ক্ষেত্রে যেমন মুড়ি ভান্নান, মহানারায়ণা, মহামাস এই সমস্ত দিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি এই তেলটাকে একটু মিশিয়ে দেন, তাহলে দেখবেন ওনার বার্নিং সেন্সেশনটা কমে আসছে। এটা হচ্ছে আপনি এক্সটার্নালি দিলেন। ইন্টারনালি আপনি দেন গুরুচাঁদি লৌহ দুটো করে দুবার, একটু ধনে ভেজানো জলের সঙ্গে অনুপান হিসাবে ধনে ভেজানো জল, গুরুচাঁদি লৌহ দুটো করে দুবার দিন, কিছুদিন 7 দিন দিন। অনুপান হিসাবে ধনিয়া, যে ধনিয়া মশলা আমরা খাই, ওই ধনিয়া ভেজানো জলে অনুপান হিসাবে ধনিয়া ভেজানো জলের সঙ্গে দিন, যে কোনো রকম বার্নিং সেন্সেশন পিত্তজনিত, তো দেখবেন যে ঠিক হয়ে গেছে। কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে দিন। কারণ কিছু কিছু ব্যাপার থাকে যাদের বায়ুর সাথে সাথে পিত্ত ইনভলভ থাকে, তো তাদের কিন্তু এই বার্নিং সেন্সেশনের সিমটম নিয়ে তারা আসবে। সেই ক্ষেত্রে আপনি এটাতে ম্যানেজমেন্ট করে দিন, দেখবেন একদম ঠিক হয়ে গেছে, পেশেন্ট বলবে না আর জ্বলন নেই। আর অন্য কারো কিছু কোশ্চেন যদি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারে। আমি মোটামুটি সব রকম ভাবেই বললাম যে যেহেতু এখানে আমার অগ্নিকর্মা, বিদ্যাকর্মা বা আমি অন্য কোনো নিডলিং ফিডিলিং করবো না, রক্তমোক্ষণ করবো না, তো সেই ক্ষেত্রে আমি ইনস্ট্যান্ট পেনটাকে কিভাবে ঠিক করে রাখবো, তো আমি সব রকম অপশানে আমি বলে দিলাম, খুব প্র্যাকটিক্যালি ভাবে আর কি। তো এইভাবে করলে মহিলাদের যে এসে বলে, কমপ্লেন করে যে হাত ঝিনঝিন করে, পা ঝিনঝিন করে, মানে পাটা অবশ হয়ে যায়, ঝিঝি ধরে, এইগুলা মানে হাত ঝিনঝিন করাটা কি সার্ভাইকাল এর জন্যই হয়? হাত ঝিনঝিন বা পা ঝিনঝিন যা কিছু ঝিনঝিন আছে, তো এই ধরনের সমস্যা হচ্ছে দেখবেন যে থোরাসিক এরিয়া এবং সার্ভাইকাল এরিয়াতে তার কিছু কম্প্রেশন হচ্ছে বলেই তার হাত ঝিনঝিন, পা ঝিনঝিন হচ্ছে। পায়ে যাদের হয়, পায়ে হওয়ার পিছনে দুটো জায়গা থাকে, সার্ভাইকালও থাকে, লাম্বারও থাকে। আর হাত ঝিনঝিন করার ক্ষেত্রে শুধুমাত্র সার্ভাইকাল এরিয়া এবং থোরাসিক এরিয়া দায়ী। তো আপনি এখানে যখন বস্তি দেবেন আর হাতের জন্য সার্ভাইকালে, আর যখন বস্তিটা যদি দেখেন যে ঝিনঝিনের পার্ট বেশি, তখন বস্তিটা দেবেন কোথা দিয়ে জানেন তো? বস্তিটা দেবেন হচ্ছে C5 C6 টু থোরাসিক 1 2 এইটুক এরিয়ার মধ্যে দিন। মানে C5 থেকে থোরাসিক 2 3 পর্যন্ত আপনি এটা কল্পনা করুন বস্তিটা, তাহলে দেখবেন তার এই হাতে ঝিনঝিনানি ভাবটা অনেকটা কম। এক, দ্বিতীয়ত আপনাদের দেশে যদি পান, বলে দিই, এই ধরনের ঝিনঝিনানির ক্ষেত্রে সর্বশরীরের হোক সেটাতে রাসনা সব থেকে বেস্ট রেমেডি। রাসনা এক ধরনের পরজীবী গাছ, বড় বড় গাছের আশ্রয়ে থাকে এরা, তৈরি হয়, এটাকে বলা হয় রাসনা। দেখবেন অনেক খুব বিখ্যাত ওষুধ তৈরি হয়, মহারাসনাদি কাড়া বা মহারাসনাদি ট্যাবলেট। তো এই যে রাসনা, এই রাসনার কাজই হচ্ছে যাদের বাত দোষের কারণে ঝিনঝিনানি হয় বা একটু সেন্স কম থাকে,
সেন্সটা কম, একটু ঝিনঝিনানি ভাব, অবশ ভাব, এই জাতীয় সমস্যা যাদের হয় তাদের কিন্তু মহারাসনা দিলে পরে, এই রাসনার কাড়া দিলে পরে কিন্তু এই ধরনের সমস্যা দেখবেন ডে 1 থেকে কমে গেছে। ক্ষেত্রে কি আমরা রাসনাশক মানে আসবটা ব্যবহার করতে পারবো না তেলটা ইউজ করবো শুধু? না না না, আপনি ইন্টারনালি দিন, মানে খাবার জন্য দিন। খাবার জন্য যে আমাদের দেশে যেমন রাসনাশকটা পাওয়া যায় মানে আসব প্রিপারেশন। হ্যাঁ 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 হ্যাঁ, দিন না, ওটাই দিন না, আসলে জেনে দিন আপনি 30 ml 40 ml করে দুবার দিয়ে দিন সমমাত্রায় জল মিশিয়ে। দেখুন খুব ভালো রেজাল্ট আসবে। সঙ্গে ত্রয়োদশঙ্গ গুগলও দিতে পারেন ম্যাডাম, এটার সঙ্গে ত্রয়োদশঙ্গ গুগল দুটো করে দুবার দিয়ে দিন খাওয়ার পরে। আর মহারাসনা দিয়ে আসব দিন 30 থেকে 40 ml সমমাত্রায় জল মিশিয়ে দিয়ে দিন দুবার। দেখুন না আপনি দেওয়ার পরপরই সে ফিডব্যাক আপনাকে দেবেই। আর দিনের দিন না দিলেও 4-5 দিনের মাথায় দেবে, 6 বছর দিনের দিন হয় না। তো ব্যাপারটা হচ্ছে তার বডিতে অন্যান্য কেমিক্যাল অ্যাকশন রয়েছে। এই 1 থেকে সে তো আপনার কাছে আসেনি, সে হয়তো এর আগে অনেক ওষুধ খেয়ে এসছে আপনার কাছে। তো একটা শেষ 1-2 বছর কিংবা 3-4 বছর পরে আসে। বুঝতে পারলাম না, আরেকবার বলেন। পেশেন্টরা সাধারণত আসে যে 1 বছর 2 বছর কিংবা 4-5 বছর ধরে তার প্রবলেম আছে তারপরে আসে, মানে রিসেন্ট এতে খুবই কম পেশেন্ট আসা দিয়ে। আমি ঠিক একদম এই কথাটাই আমি আপনাকে বলতে চাইছিলাম যে পেশেন্ট দেখবেন একদম ফ্রেশ পেশেন্ট, জাস্ট প্রবলেম শুরু, আপনার কাছে এসেছেন, আপনি ওষুধ দেবেন, পরের দিন বলবে হ্যাঁ ম্যাডাম আমি রেজাল্ট পেয়েছি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের, দুর্ভাগ্য না সৌভাগ্য জানি না, তো সেটা হচ্ছে যে সবাই বিভিন্ন ঘাটের জল খাবে, বিভিন্ন ঘাটের জল খাবে, খেয়ে লাস্টে আপনার কাছে আসবে। ব্যাপারটা এরকম মনোভাব যাই দেখি লাস্ট এটা বাকি আছে, এটা আর কেন বাদ ছাড়বো, গিয়ে দেখি কিছু হয় কি হয় না, এরকম একটা একটা তাচ্ছিল্যের মনোভাব নিয়ে আমাদের কাছে আসে। আমাদের কাছে সেই ভক্তি নিয়ে আমাদের কাছে আসে না যে আমি এখানে গেলে ঠিক হবো, আমার আয়ুর্বেদের প্রতি ভরসা বা বিশ্বাস আছে, এবং আমি যার কাছে যাচ্ছি ইনিও আশা করি আমার প্রবলেমটা বুঝতে পারবেন এবং ঠিক করতে পারবেন, এইরকম বিশ্বাস নিয়ে আমাদের কাছে খুব কম আসে। তো ঘটনা হচ্ছে আমাদের কাছে আসি এরকম বিভিন্ন ঘাটের জল খেয়ে। সেই জন্য বললাম যে আপনার ম্যাক্সিমাম ওষুধে কেন রেজাল্ট আসে না, আর আমাদের আশা করাটাও ঠিক না যে আমি ওষুধ দিলাম কালকে কেন রেজাল্ট হলো না, পেশেন্ট কেন কমপ্লেন করছে। এটা মাথায় রাখতে হবে যে তার বডিতে অন্যান্য ওষুধের কেমিক্যাল অ্যাকশন রয়ে গেছে তার রক্তের মধ্যে, সেটাকে শোধন করুন, ওই দীপান পাচন করিয়ে দিন, দীপন পাচন করিয়ে বমন বিরেচন করানোর পর ওষুধটা দিন, তো দেখেন ধরে কিনা, 2 দিনে ধরে যাবে, যেটা আপনার ধরছিল না। আগে ডিটক্সিফিকেশন করে নিন, ওষুধ দিন, সেট করে ধরবে। আর যাদের একদম ফ্রেশ পেশেন্ট আপনি ওষুধ দিলেই ধরে যান। আসলে বডি আমাদের রেজিস্ট করে গেছে বিভিন্ন রকম ওষুধ খেয়ে, না বডি এমন ভাবে রেজিস্ট করে গেছে, ন্যাচারাল অরিজিনাল ন্যাচারাল জিনিস বডিতে যাওয়ার পরও রিঅ্যাক্ট করে না। দেখবেন খেয়াল করে একটা কথা বলি, এটা আমি খেয়াল করে দেখেছি, আজ থেকে 30 বছর আগে একটা মূলো যে পরিমাণ সেন্ট ছিল, একটা মূলো বাড়িতে যদি রান্না হতো বা কাটা হতো, তার যে ঝাঁঝ তেজ সেন্ট ছিল, এই সময়কার যে সমস্ত মূলগুলো খাচ্ছি বা বাঁধাকপি খাচ্ছি বা ফুলকপি খাচ্ছি, না আছে তার কোনো টেস্ট, না আছে সেই পরিমাণ উগ্র গন্ধ, না কিছু আছে। তো এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো কাজেই আমাদের বডিটাও তদ্রূপ, এখন এতটাই টক্সিনে পরিপূর্ণ আমাদের বডি, আমাদের কিন্তু এখন আর ওই সামান্য ডোজে কাজ হয় না, ওই 125 মিলিগ্রাম ডোজে কাজ হচ্ছে না, এখন দিতে হচ্ছে 500 মিলিগ্রাম, 1000 মিলিগ্রাম। ভাবো না প্যারাসিটামলের কথাই ভাবুন না, এখন 650-1000 mg পর্যন্ত দিতে হচ্ছে পেশেন্টকে জ্বর আসলে। আগে কি দেওয়া লাগতো এটা? তাহলে বডি কিভাবে রেজিস্ট করেছে মেডিসিন গুলোকে আগে ভাবুন না। আপনি চাষবাসের ক্ষেত্রে ভাবুন না কেন, সামান্য কীটনাশকে হয়ে গেছে, এখন সকাল বিকাল 2 বেলা আপনাকে সবজিতে কীটনাশক দিতে হচ্ছে, তা না হলে থাকছে না। এরকমই তো ব্যাপারটা ঘটছে। তো সেই রকম আমাদেরকেও পেশেন্টকে হ্যান্ডেল করতে গেলে শুধুমাত্র আপনি পঞ্চকর্মা দিচ্ছেন ঠিক আছে, আনুষঙ্গিক সাথে মেডিসিনও দেবেন, পথ্যপথ্য দেবেন, এবং মানে এতগুলো রেস্ট্রিকশন তাকে দিতে হবে, তবেই রেজাল্ট আসবে। না হলে কিন্তু
শুধু মেডিসিন দিয়ে দিলাম তাতে ঠিক হয়ে গেল, এইটা কিন্তু মানে এই সময়ের উপরে দাঁড়িয়ে সম্পূর্ণ কিন্তু ঠিক নয় আমার মনে হয়। তাই আমার তাই মনে হচ্ছে এতদিনের প্র্যাকটিস মানে যতক্ষণ না আপনি তাকে বিভিন্ন ভাবে তাকে একটা সিস্টেমের মধ্যে না আসবেন, লাইফস্টাইলের উপরে যদি আপনি হাত না রাখেন, আপনি কিন্তু ওই পেশেন্টকে বেশি দূর পর্যন্ত কিন্তু নিয়ে যেতে পারবেন না। তাকে লাইফস্টাইলে নিয়ে আসুন এবং বুঝিয়ে এভাবে করুন ম্যানেজমেন্ট, সবকিছু ঠিক হবে। দাদা পেশেন্ট পার্টিকে একটা সেট আপ দেওয়ার পরে আর পেশেন্ট পার্টির পকেটে টাকা থাকে না, বলে 2-3 লাখ টাকা আগেই খরচ করে আসছি। ওই এইটা এই 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 জিনিসটাই আমিও শুনতে না আমারও মাথা কান, আমি শুধু তাই পার্টিকে দেখলেই বলি যে আপনারা তো আমার কাছে আসলেই মানে এসে বসার পরে ভিখারি হয়ে যান, আপনার কাছে টাকা নেই, সব 5 লাখ 10 লাখ 20 লাখ আপনারা সব অন্য জায়গায় খরচ করে এসছেন, আর আমাদের কাছে আসলে আপনার কাছে পয়সা নেই। তো আমি সেই ক্ষেত্রে কি করি জানেন, আমি এরকম ভাবে বলে দিই, হ্যাঁ কিছু গরিব মানুষের ক্ষেত্রে বলি না, কেন এটা আমার একটা সামাজিক দায়িত্ব। বাকি বলে দিই যদি আপনার পোষায়, আমার বাজেট এই আছে, যদি আপনার পোষায় তাহলে আপনি করবেন, কিন্তু আমি একজন সবজি বিক্রেতা নই, আমি আলু পটল ভেন্ডির ব্যবসা করি না, তো কাজে আমার সঙ্গে কিন্তু রেট নিয়ে দরাদরি করবেন না। আমার 1 মাসে 60,000 টাকা লাগবে, কথার কথা এক্সাম্পল দিচ্ছি, আমার 1 মাসে 60,000 টাকা লাগবে, আমি আপনাকে এই ট্রিটমেন্ট দেবো, এভরিডে এই খরচ আছে, তো সেটা যদি আপনার পকেট পারমিট করে তাহলে আপনি ট্রিটমেন্ট নেবেন। কিন্তু ওই এসেই সবকিছু শোনার পরে লাস্টে বলবেন যে আমি গরিব মানুষ এত খরচা করে এসেছি, কারণ এইটা হচ্ছে সহানুভূতি কুড়ানোর একটা সব থেকে ভালো মাধ্যম কি জানেন তো, আমি গরিব মানুষ। এই যে আমি গরিব মানুষ এটা বলে এমন ভাবে সহানুভূতি, কিন্তু আমি দেখছি এটা মানুষের অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এই লোকটাই আমার ঘর থেকে বেরিয়ে, বিশ্বাস করুন, এই লোকটা যে লোকটা আমাকে বলছে আমি ভীষণ গরিব মানুষ, আমাকে 1 পয়সা খরচা করার ক্ষমতা নেই, এই লোকটাই আমি বলছি যার কাছে এখনো পয়সা নেই, সে একটা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের এনভায়রনমেন্টের মধ্যে ঢুকুক, রাজবাড়ি 5টা গেট খুলে একদম এসির ভেতর দিয়ে অনেকগুলো স্টাফকে পেরিয়ে অনেকের পারমিশন নিয়ে অনেকের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তারের সঙ্গে দেখা করতে যাক, সে লিখে দিক যে এক্ষুনি এমার্জেন্সি আপনাকে 5 লাখ টাকার এই মেডিসিন লাগবে, না হলে এই সমস্যা হবে, ও জোগাড় করবে, 100% জোগাড় করবেই কি করবে, আমার দেখা এটা। অথচ আপনার আমার কাছে যখন আসবে একদম সাধারণ একটা এনভায়রনমেন্টের মধ্যে, তাদের কাছে মনে হবে না যে এই টাকাটা তাদের কাছে বিরাট কিছু মনে হবে, 50,000 টাকাটা বিরাট কিছু, কিন্তু অমুক জায়গাতে গিয়ে কিন্তু শুধু পরিবেশ থেকে 5 লাখ দিয়ে দেবে, পারবে সে দিতে। তো কাজেই আপনারা স্পষ্ট বলে দেবেন পঞ্চকর্ম করতে গেলে এই খরচ আছে, এই বাজেট আছে, তো কাজেই যদি আপনার পকেট পারমিট করে এতটা সময় লাগবে তাহলে আপনি আসবেন, নাহলে আসবেন। ম্যাজিক আপনারা কেউ দেখাতে যাবেন না, অবশ্যই মানে যার সামর্থ্য আছে, যে ব্যাপারটা বোঝে, তাদেরকে আপনারা ট্রিটমেন্ট করবেন, আমি তো তাই করি। আর যারা এই সমস্ত পয়সা কড়ির ব্যাপার নিয়ে খুব খিচখিচ করে, আমি সত্যি কথা দাদা ওইসব রোগীগুলাই বেশি ডিস্টার্ব করে যে একদিনেই ভালো হয়ে যাবে এরকম দেখায়। হ্যাঁ, এবং এরা রেজাল্টও পায় না, দেখবেন আপনি খেয়াল করে। আর তার মানে খিচখিচ কেন করে, আপনার প্রতি পূর্ণ আস্থা নেই। যদি একজন পেশেন্টের তার ডাক্তারের প্রতি যদি আস্থা না থাকে, ডাক্তারকে যদি একটু সময় না দেয়, একটু ধৈর্য যদি না ধরে, কেননা তাদের এই মেন্টালিটি তৈরি করে দিয়েছে মডার্ন মেডিসিন প্র্যাকটিস। মডার্ন মেডিসিন খাওয়ার সাথে সাথে দিনের দিন বুঝতে পারে অনুভূতিটা, আর আমাদের এই সমস্ত ট্রিটমেন্টে তো দিনের দিন হয় না ওদের মতো করে। তো কাজেই তাদের মেন্টালিটি ওই যে আজকে খারাপ পরশু দিন যেন সবকিছু ঠিক হয়ে যায়, এরকম একটা মেন্টালিটি নিয়ে আসে। কিন্তু তাদেরকে বুঝিয়ে বলে ট্রিটমেন্ট করতে হবে, কারণ আমাদের মধ্যে যতটা সাধ্য আছে আমরা যা কিছু করতে পারি, আর্থারাইটিস রিলেটেড, পেইন ম্যানেজমেন্ট রিলেটেড যা কিছু করতে পারি, এতটা ভালো রেজাল্ট কিন্তু অন্যান্য কোনো থেরাপিতে, কোনো ট্রিটমেন্টে কিন্তু নেই। তো কাজেই আপনাদের একটা অহংকারের বড় জায়গা হওয়া উচিত। আয়ুর্বেদের কাছে এমন কিছু আছে, প্রপার আয়ুর্বেদ, মানে আয়ুর্বেদ আবার তো অনেক রকম ভাগে ভাগ হয়ে গেছে এখন। তো ব্যাপারটা হচ্ছে যে প্রপার, একদম প্রপার জেনুইন যেটা আয়ুর্বেদা, সেই তার ম্যানেজমেন্ট, তার লাইফস্টাইল, তার খাদ্যাভ্যাস, টোটাল বিষয়টাকে নিয়ে যে আয়ুর্বেদটা, দিনচর্যা নিয়ে সেই রকম ম্যানেজমেন্ট করে যদি আপনি ট্রিটমেন্ট করতে পারেন, প্রত্যেকটা পেশেন্টকে আপনি রেজাল্ট দিতে পারবেন, প্রতিটা পেশেন্টকে।
নিশ্চিন্তে আপনি রেজাল্ট দিতে পারবেন। না দেওয়ার মতো কিছু নেই, সব কিছু আছে আমাদের কাছে। আমাদের কাছে প্রচুর প্যারাসার্জিক্যাল প্রসিডিওর রয়েছে যাতে আমরা পেন ম্যানেজমেন্টের সেরা রেজাল্ট দিতে পারি, যেটা অন্য কোনো, আপনি ভাবুন না, ফিজিওথেরাপির একটা লিমিটেশন আছে, একটা স্টেজের পরে ফিজিওথেরাপি কিছু করতে পারে না, কিন্তু আয়ুর্বেদের ক্ষেত্রে যে প্যারাসার্জিক্যাল প্রসেস গুলো রয়েছে তার সম্ভাবনা অনেক অনেক প্রচুর।